শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসে আমরা আলোচনা করব বীমা চুক্তির অপরিহার্য উপাদান নিয়ে, বা একটা বীমা চুক্তি করার সময় কোন কোন বিষয়বস্তু ম্যান্ডেটরিলি প্রেজেন্ট থাকা লাগে। আচ্ছা, প্রথমে আমরা দেখব চুক্তির সংশ্লিষ্ট আইনগত উপাদান। সো বীমা চুক্তি যে হবে এখান থেকে চুক্তির কিছু বিষয় বা আইনগত উপাদান কিন্তু অবশ্যই বা বাধ্যতামূলকভাবেই কিন্তু সেখানে উপস্থিত থাকা লাগবে। তো কী কী থাকা লাগবে? প্রথমে দুটি পক্ষ ছাড়া কিন্তু কখনোই চুক্তি হওয়া সম্ভব না। সো আইনগতভাবে বা আইন বা ল অনুযায়ী অবশ্যই কিন্তু দুটি পক্ষ উপস্থিত থাকবে। বলতো কে কে থাকবে? একটা থাকবে বীমা গ্রহীতা, একটা থাকবে বীমাকারী। বীমা গ্রহীতাকে যারা বীমা সার্ভিস নেয় বা আমাদের মতো জেনারেল মানুষ, গ্রহীতা যারা এই বীমার সার্ভিসটা নিবে, আরেকটা ছিল কি বীমাকারী। দুটি পক্ষ। বৈধ প্রতিদান ও উদ্দেশ্য। সো বীমার উদ্দেশ্য কিন্তু অবশ্যই বৈধ হবে। কি? একটা বৈধ সম্পত্তিকে বা একটা জীবনকে কোনো আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করা, বা ক্ষতি হলে সেই ক্ষতি মিটিয়ে ওঠার সাহায্য করা বা আর্থিক সাহায্য করা। সো বীমা চুক্তির ক্ষেত্রে উভয় পক্ষ প্রদত্ত প্রতিদান অবশ্যই অর্থে পরিশোধ্য। সো প্রথমে কি হবে? একটা পক্ষ অন্য পক্ষকে দিবে প্রিমিয়াম হিসেবে কি দিবে? অর্থ দিবে। কোনো অবৈধ কিছু দিতে পারবে না যে ভাই আপনি আমাকে বীমা সার্ভিস দেন, এর এগেনস্টে আমি আপনাকে কিছু AK-47 বন্দুক সার্ভিস দিব বা সাপ্লাই দিব, এটা কিন্তু হবে না। অবশ্যই বৈধ বস্তু হবে এবং এখানে অবশ্যই অর্থ হতে হবে। কোথাও একটা ব্যবসার সাথে আমি ডিল করছি বা একটা কোম্পানির সাথে ডিল করছি, অলওয়েজ অর্থ দিয়ে এই ডিলটা করতে হবে, বা অ্যাটলিস্ট এটা সবসময় বৈধ প্রতিদান হতে হবে। সো প্রিমিয়াম দেবে এক পাশে অর্থ, অন্য সাইডে যখন আমি যদি আর্থিক কোনো বিপদে পতিত হই বা আমার জন্য কোনো ক্ষতি হয়, তখন তারা কিন্তু আমাকে সেই অর্থ দ্বারাই সাহায্য করবে। সো অবশ্যই প্রতিদান এবং উদ্দেশ্য দুটি বৈধ হতে হবে। পক্ষসমূহের চুক্তি সম্প্রসারণ সম্পাদনের যোগ্যতা। তো সাধারণ চুক্তির ন্যায় বীমা চুক্তি তো উভয় পক্ষের চুক্তি সম্পাদনের যোগ্যতা থাকা লাগবে বা থাকতে হবে। কি থাকতে হবে? বাংলাদেশের আইন অনুযায়ী সবাই অবশ্যই 18 বছর হতে হবে, তারা মানসিকভাবে সুস্থ হতে হবে, বা এই টাইপের যেসব রুলসগুলো আছে একটা চুক্তি সম্পাদনের যোগ্য হওয়ার জন্য যে বিষয়গুলো থাকা লাগে সবগুলোই থাকা লাগবে। আদারওয়াইজ কিন্তু দুই পক্ষের কোনো পক্ষই, বা যে এক পক্ষ যদি যোগ্যতা না রাখে, অর্থাৎ যদি মনে করো বয়স মাত্র তার 16, সে চুক্তি করতে পারবে না, বা একজন মানসিকভাবে ভারসাম্যহীন চুক্তি করতে পারবে না। সো অবশ্যই দুটি পক্ষকে চুক্তি সম্পাদনের যোগ্যতা রাখা লাগবে। নির্দিষ্টতা। চুক্তিতে অবশ্যই কিসের জন্য চুক্তি হচ্ছে সেইটা নির্দিষ্ট আকারে বলা থাকতে হবে। যদি চুক্তি ভেগ থাকে বা মনে করো খোলাসা না করা হয় যে আসলে চুক্তিতে আমরা কি চাচ্ছি, ওটা কিন্তু কখনো একটা প্রপার চুক্তি হিসেবে গণ্য হবে না। বীমা চুক্তিতে বলা হবে যে ভাই আমি আমার এই সম্পত্তির এগেইনস্টে বীমা করতে চাচ্ছি, এবং এই সম্পত্তি এই কারণে ক্ষতিগ্রস্ত হলে আপনি আমাকে এই পরিমাণ টাকা দেবেন, এবং এর এগেইনস্টে আমি আপনাকে প্রতি মাসে বা বছরে এই পরিমাণ প্রিমিয়াম দিব। তো সব কিছু একদম ক্লিয়ারলি একদম নির্দিষ্ট আকারে বলা থাকবে। যদি এগুলো না থাকে তখন অবশ্যই সেই চুক্তিটি বাতিল বলে গণ্য হবে আইনের দৃষ্টিতে। লিখিত। বীমা চুক্তি অবশ্যই লিখিত হতে হয়। কিছু চুক্তি মৌখিক হতে পারে, কিছু চুক্তি লিখিত হতে পারে, কিছু চুক্তি লিখিত এবং রেজিস্টার্ড হতে পারে। লিখিত বা রেজিস্টার্ড বা লিখিত বা নিবন্ধিত হতে পারে, কিন্তু বীমা চুক্তি অবশ্যই মৌখিক হলে হবে না, অ্যাটলিস্ট লিখিত হতে হবে এবং অবশ্যই নিবন্ধিত হতে হবে। নিবন্ধিত হলে পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তখন আইনি সাহায্য পাওয়া যাবে এখান থেকে। তো এইগুলো ছিল একটা চুক্তি সংশ্লিষ্ট আইনগত উপাদান। একটা বীমা চুক্তি যে চুক্তি করব, সেই চুক্তির জন্য যে আইনগত উপাদান আছে সেগুলো মাস্ট প্রেজেন্ট থাকা লাগবে। এবার বীমা ব্যবসায়ের সংশ্লিষ্ট উপাদান। সো আমি তো চুক্তি করলাম, এবার আমার বীমার যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমার থাকা লাগবে। ভাই আমি বীমা চুক্তি করব, চুক্তির বৈশিষ্ট্য আছে, ঠিক আছে, এবার বীমার বৈশিষ্ট্য থাকা লাগবে। বীমাযোগ্য স্বার্থ আগেই বলেছি, যদি একটা সম্পত্তিতে বীমাযোগ্য স্বার্থ কোনো বস্তুর উপরে যে বীমা গ্রহীতার আর্থিক স্বার্থ, ওই যদি সম্পত্তিটি থাকে তাহলে সে আর্থিকভাবে লাভবান হবে, যদি সম্পত্তির কোনো ক্ষতি হয় সে আর্থিকভাবে ক্ষতি হবে। অর্থাৎ বীমা গ্রহীতার ওই সম্পত্তির উপরে একটা বীমাযোগ্য স্বার্থ থাকা লাগবে। অর্থ না স্বার্থ থাকা আবশ্যক। সো এইটা না থাকলে কিন্তু কখনোই কোনো ব্যক্তি বীমা করতে পারবে না। আমরা বিগত ক্লাসগুলোতে বীমাযোগ্য স্বার্থ নিয়ে অনেক কথা বলেছি। সদিচ্ছার সম্পর্ক, একটা বীমা চুক্তির মাধ্যমে বীমা গ্রহীতা এবং বীমাকারীর মধ্যে একটা সদিচ্ছাসের সম্পর্কের সৃষ্টি হয়, এবং এই সম্পর্কে জেনে তারা কি করবে, তারা একে অপরকে একটা বীমা
চুক্তি সম্পর্কে বা বিমার যেই রুলস বা রেগুলেশন এবং বিমার যে বিষয়বস্তু সে সম্পর্কে একে অপর পক্ষকে সব কিছু ক্লিয়ারলি এবং সত্য কথা বলবে। অর্থাৎ ভাই আমি আমার জীবন বিমা করছি, আমার কিন্তু ডায়াবেটিক্স আছে এবং আমার এই রোগ আছে, আপনি ওইভাবে করেন। অপর পক্ষে যে বিমাকারী সে বলবে ভাই ঠিক আছে আপনি চুক্তি করছি, বাট এই রুলস রেগুলেশন কিন্তু আপনাকে মানতে হবে। একদম ক্লিয়ারলি এবং প্রপারলি দুই পক্ষকে সব কিছু একদম সেম পে জানা লাগবে। প্রিমিয়াম প্রদান। বিমাকারী প্রতিষ্ঠান কিন্তু কখনোই বিমা গ্রহীতার ঝুঁকি এমনি এমনি নেবে না, অবশ্যই ঝুঁকি গ্রহণ করবে, তার এগেনস্টে কিন্তু বিমা গ্রহীতাকে প্রিমিয়াম প্রদান করতে হয়। তো প্রিমিয়াম প্রদান করা লাগবে, প্রিমিয়াম ছাড়া কখনোই এই বিমা চুক্তি কিন্তু গণ্য হবে না। অর্থ প্রদান। দেখো বিমা হলো সম্ভাব্য ক্ষতির বিপক্ষে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা। তো বিমা কেন করা হয়? যেন বিমা গ্রহীতা কখনো বিপদে পড়লে বিমাকারী প্রতিষ্ঠান তাকে আর্থিকভাবে সাহায্য করতে পারে। এর জন্য বিমা গ্রহীতা কিন্তু বিমাকারীকে প্রিমিয়ামও দিয়ে এসছে। সো যদি বিমা গ্রহীতা যেই চুক্তি অনুযায়ী একদম নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য বা যেই চুক্তিগত কোনো কারণে যদি ক্ষতিগ্রস্ত হয়, তখন কিন্তু বিমাকারীর প্রতিষ্ঠানের দায়িত্ব এবং তারা না দায়িত্ব পালন না করে তাদেরকে একদম মানে আইনগত ব্যবস্থাও নেওয়া যাবে। সো অবশ্যই তাদেরকে বিমা গ্রহীতাকে তখন আর্থিক সাহায্য প্রদান করতে হবে বা অর্থ প্রদান করতে হবে। প্রত্যক্ষ কারণে যে বিমা চুক্তিপত্রে কোন কারণে সৃষ্ট ঝুঁকির ক্ষতিপূরণ করা হবে তা উল্লেখ থাকে। অর্থাৎ কোন ঝুঁকি থেকে বা কোন কারণে সৃষ্ট ঝুঁকির জন্য ক্ষতিপূরণ করা হবে সেটা বলা থাকবে। আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, আমার একটা গাড়ি আছে, অ্যান্ড গাড়িটা আমি কি করলাম, আমি বিমা করলাম যে ভাই গাড়িটি আমার যদি অ্যাক্সিডেন্ট করে সমস্যা হয় আপনি আমাকে টাকা দিয়ে দিবেন। এখন যদি আগুন লেগে গাড়ি নষ্ট হয় তারা আমাকে টাকা দিবে না। সো কি কারণে আমার ক্ষতি হলে ক্ষতিপূরণ করা হবে সেটা প্রপারলি একদম বলা থাকবে চুক্তিপত্রে। সমানুপাতিক অংশগ্রহণ। একই সম্পত্তি একাধিক বীমা কোম্পানির নিকট বীমা করলে ওই সম্পত্তির ক্ষতি হলে বীমাকারী প্রতিষ্ঠান বীমাকৃত অঙ্ক অনুসারে সমানুপাতিক হারে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকে। আচ্ছা, সো এই গাড়িটা কত হলো, আমার 10 লক্ষ টাকা দাম। অ্যাক্সিডেন্ট হলো, কত টাকা ক্ষতি হলো, 4 লক্ষ টাকা। আমি একই গাড়ি দুটি কোম্পানির কাছে বীমা করেছি, এই কোম্পানি আমাকে দিবে 2 লক্ষ, এই কোম্পানি আমাকে দিবে 2 লক্ষ। বা যদি এমন হয় যে আমি প্রিমিয়াম ভিন্ন করে দিয়েছি, তো যেইভাবে প্রিমিয়াম দিয়েছিলাম বা যেই পরিমাণ টাকার জন্য প্রিমিয়াম করেছিলাম সেই সমানুপাতিক হারে দুইটা বীমাকারী প্রতিষ্ঠান আমাকে এই বীমার ক্ষতিপূরণ সম্পাদন করবে। এমন না যে ভাই এই কোম্পানি আমাকে 4 লাখ দিল, এই কোম্পানি 4 লাখ দিল, এটা হবে না। স্থলাভিষিক্তকরণ। বীমাকৃত সম্পদের সম্পূর্ণ ক্ষতিপূরণ দিলে অবশিষ্ট যা থাকে তা বীমা কোম্পানি তার মালিক হয়। এই গাড়িটি আমার পুরো ভেঙে গেল, গাড়ি কি করলো, একদম জাস্ট হয়তো বা অ্যাক্সিডেন্ট করে একদম পুরো ভৎ হয়ে গেল, একদম ঠিক করা যাবে না। তো বীমা কোম্পানি আমাকে কি করলো, 10 লক্ষ টাকায় দিয়ে দিল, বা যত টাকা চুক্তি হয়েছে তত টাকা আমাকে দিয়ে দিল। এইবার এই যে একটা গাড়ি ভাঙাচোর অবস্থায় থাকবে, যেই অবস্থায় থাক না কেন, এটার মালিকানা পেয়ে যাবে বীমা কোম্পানি, বা সে এই গাড়ির ক্ষতিপূরণের সম্পূর্ণ অংশ আমাকে দিয়ে দিয়েছে। একদম যদি ছাইও পড়ে থাকে একদম ভেঙে চড়ে, এইটা বীমা কোম্পানি চলে যাবে। যদি একদম মনে করো একদম মানে কি ভাঙারি হয়ে থাকে, ভাঙারি মালিকানা পাবে সেই বীমাকারী প্রতিষ্ঠান, এবং তাদের যা ইচ্ছে সেটা করবে। তারা হয়তো বা কেজি দরে বিক্রি করতে পারে, সেটা ঠিক করার ব্যবস্থা করতে পারে, এটা সম্পূর্ণ তাদের উপরে, কিন্তু এই মালিকানা চলে যাবে তাদের উপরে। এবং এটাই হচ্ছিল স্থলাভিষিক্তকরণের মূল কনসেপ্ট। সো বন্ধুরা, এই ছিল আমাদের এই ক্লাসের বিষয়বস্তু। দেখা হবে পরবর্তী ক্লাসে।